এই জন্য নিজ উদ্যোগে রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিজে এসে ব্রিফও করলেন, আর মাহমুদুর রহমানকে আইন শেখানো হচ্ছে। কেন মাহমুদুর রহমানকে এসে বলতে হবে যে আপনি এই দুইটার ব্যবস্থায় একটা করেন, আপনি আবেদন করেন? কেন সরকার এখনো একটা গণ কমিশন করতে পারে নাই, যেখানে খালেদা জিয়া, তারেক রহমান থেকে শুরু করে বিএনপি, জামাতের এবং অগণিত মানুষের বিরুদ্ধে যেই মামলার স্টেটমেন্ট পড়লেই বোঝা যায় যেটা শতভাগ মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা, একটা কমিশন কেন করতে পারলেন নাসিফ নজরুল স্যার, যে এই মামলাগুলোকে অতি দ্রুত একটি পর্যালোচনা করে বলা হবে এই মামলাগুলোর সব কোনো ভ্যালিডিটি নেই, এগুলো বাতিল করা হলো, প্রত্যাহার করা হলো। তাহলে তারা যদি সেই কমিশনটা করতেন, তাহলে মাহমুদুর রহমানের, আপনি তার স্পিরিট দেখেন, তিনি বলছেন আমার বিরুদ্ধে মামলা কেন প্রত্যাহার হবে, শুধু আমার মতো তো আরো শত শত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আছে। সেই কমিশন যদি সেই মামলা নিয়ে কাজ শুরু করতো, তাহলে আমারটাও যেত, আরো মানুষেরটা যেত। আমি অন্তত বলতে চাই, মাহমুদুর রহমান জেলে যাওয়ার মধ্য থেকেও এই কথাটা আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলতে চাই, অতি দ্রুত আসিফ নজরুল স্যার যেহেতু উনি আইন উপদেষ্টা হিসেবে আছেন, ওনাকেই আমি নাম ধরে বলবো, ওনাকেই দায়িত্ব নিতে হবে। আপনারা কমিশন গঠন করবেন, সেই কমিশন গত 15 বছরে যত মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা হয়েছে তার লিস্ট করবে এবং সবগুলো মামলা প্রত্যাহার করতে হবে। এটা যদি না করেন, তাহলে আমরা কেবল প্রশ্ন করা শুরু করলাম। বৃহত্তর ঐক্যের কারণে আমরা এমন কথা বলছি না। পর তিনি তো সাথে সাথে আদালতে যান নাই, মানে 1 মিনিট শুধু বলে রাখি, পরে এই নিয়ে আলাপ করবো আমরা সুযোগ পেলে। তিনি তো শুক্রবার আসলেন, শুক্রবার সারাদিন বাসায় থাকলেন, শনিবার থাকলেন, রোববার আদালতে গেলেন। আসিফ নজরুল স্যার আমাদের, তিনি কি একবারও মনে করলেন না মাহমুদুর রহমান স্যারের সাথে তার দেখা করা দরকার আছে, অথবা তাকে ফোন করার দরকার আছে? মানে মাহমুদুর রহমানের সাথে দেখা করার দরকার নাই, তার ফোন দেওয়ারও দরকার নাই। তাহলে বাংলাদেশের এই যে সরকার, আপনারা এখন উপদেষ্টা হলেন, এই আন্দোলনের ফসল কারা, মানে কারা তুললো, এই আন্দোলন কারা শিখালো? আমি একদম টু বি ফ্রাঙ্ক, কেউ যদি অন্যভাবেও নেয়, আমি এ নিয়ে আমার কোনো রাগ ঢাক নেই। আমি বাংলাদেশের দুজন মানুষের কথা বলতে চাই, বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশের মানুষকে আন্দোলনের কথা বলতে 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 বিনা চিকিৎসায় মারা যাওয়ার পথে। অবশ্যই তিনি পলিটিক্যাল ফিগার, তার তো একটা জায়গা আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর মাহমুদুর রহমান একটি নন পলিটিক্যাল জায়গা থেকে একটা ব্যক্তি কিরকম প্রতিষ্ঠান হয়ে উঠতে পারে, আইকন হয়ে উঠতে পারে। খালেদা জিয়ার পরে বাংলাদেশে যদি আর কোনো সংগ্রামী থেকে থাকে যে জীবন বুক চিতিয়ে লড়ে গেছে, সেটা তো মাহমুদুর রহমান। সেই আন্দোলনের বীজ বুনতে 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 আজকে আপনারা সরকার হলেন, আপনারা মাহমুদুর রহমানকে একবার ফোন করা মনে করেন নাই, বা তার সাথে দেখা করার প্রয়োজন মনে করেন নাই? যাই হোক, আমরা এই জায়গাটা আমি একটু প্রশ্ন করতে চাই আসিফ নজরুল স্যারের, যেহেতু প্রশ্ন আসলো। দুটো ব্যাপার, যেহেতু আমি ইনকিলাব মঞ্চের প্রতিনিধিত্ব করছি এখানে মুখপাত্র হিসেবে, আপনি নিশ্চয়ই জানবেন কনক সরোয়ার ভাই, যে আমরা ইনকিলাব মঞ্চ গত ঈদের পর থেকে একদম সিরিজ অনেকগুলো প্রোগ্রাম করছিলাম। এর মধ্যে দুটো প্রোগ্রামের কথা আপনাকে মনে করিয়ে দিতে দরকার, ঠিক সরকারের এই মুহূর্তে ইভ্যালুয়েশন করার জন্য। প্রথমত হলো, আপনারা জানেন যে অগণিত মানুষ চিরতরে অন্ধ হয়ে গেছে এই আন্দোলনে, পঙ্গু হয়ে গেছে। পঙ্গু হসপিটালে যদি আপনি শুধু যান, তাহলে আপনি দেখতে পাবেন, কি বলবো, এগুলো পাবলিকলি বলতে খারাপ লাগছে, যে তাদেরকে যে অবস্থায় ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, মানে যাদের হাতে বিভিন্ন জায়গায়, মানে খুবই বাজে অবস্থা, রাতে তেলাপোকা বা অন্য জিনিস এসে সেখানে হাঁটছে, এই হলো তাদের হেলথ অ্যান্ড হাইজিনের অবস্থা। তো এখন পর্যন্ত আহত মানুষদের একটা লিস্ট করা গেল না, আমরা পারলাম না, নাম্বার ওয়ান। পুনর্বাসন তো আরো অনেক পরের কথা, যে চিরতরে যে ছেলেটার 20 বছর 22 বছর বয়স, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, হাত নাই পা নাই, জীবনে দাঁড়াতে পারবে না, তার পরিবার কিভাবে চলবে? পুনর্বাসনের লিস্ট করা গেল না। তার থেকেও ভয়াবহ হলো, আমরা গত শুক্রবারের আগের শুক্রবার, আপনি জানেন যে দুটো গণকবরের খবর আমরা মিডিয়ার মাধ্যমে পেয়েছিলাম, একটি হলো রায়ের বাজার, যেটা বধ্যভূমি, ওখানে, আরেকটি হলো জুরাইন। তো আমরা মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, যে গণদোয়া ও মর্সিয়া মিছিল, আমাদের উদ্দেশ্য ছিল এই যে বেওয়ারিশ লাশগুলো দাফন দেওয়া হলো, আজকে প্রায় 2 মাস হয়ে যাচ্ছে, 1.5 মাসের বেশি হয়েছে, সেখানে 100-র বেশি লাশ দাফন করা হয়েছে, মিডিয়ার বরাতে আমরা বলছি। এখন পর্যন্ত সেই লাশগুলো তুলে ডিএনএ টেস্ট করা হয় নাই। সেই লাশগুলো কাদের, কোন বাবা মা এখনো তার সন্তানের জন্য বসে আছে, কোন সন্তান এখনো তার বাবা মার জন্য বাপের চেয়ে বা মায়ের দিকে চেয়ে বসে আছে, যে কোথায় আছে, খুঁজে পাচ্ছে না, সেই লাশগুলো তুলে লাশগুলো শনাক্ত করার ব্যবস্থা করা হয় নাই। আপনি জানেন, লাশগুলো যত পুরনো হয়ে যাবে, সেগুলো স্যাম্পলিং করা, এই তথ্য বের করা অনেক কঠিন হয়ে যাবে। তো এখানে আপনাকে একটু শুধু খুবই করুণ একটা গল্প বলতে চাই। আমরা যখন রায়ের বাজারে গণকবরে আমরা সবাই মিলে দোয়া করছি, প্রচুর ছাত্র জনতা যোগ দিচ্ছেন,
আমরা দোয়া শেষ করে দেখি যে আমাদের পাশেই দুজন নারী, তারাও দোয়ায় অংশ নিয়েছেন এবং প্রচুর কান্নাকাটি করছেন। আমাদের দোয়া শেষ হবার পরেও তারা কান্না করছেন। তারপরে আমরা গিয়ে যখন কথা বলতে চাইলাম যে মানে আপনারা কেন এসছেন অথবা কি অবস্থা, তখন এক মহিলা ছোট্ট একটা ছবি বের করে দেখালেন। এটা তার ছবির ছেলে, মানে ছেলের ছবি। বয়স ২৮ বছর। তার ছেলে পিকআপ চালায়, পিকআপ ড্রাইভার, মোহাম্মদপুরে বেড়িবাঁধে বাসা, নাম মাহিন। আন্দোলনের শেষের ২ দিনে এরকম বীভৎস গণহত্যা দেখে সে সহ্য করতে না পেরে তার ছেলেও আন্দোলনে নেমে যায়। তিনি একজন পিকআপ ড্রাইভার। তার সন্তান আছে, একটি সন্তান আছে এবং তখন তার স্ত্রী গর্ভবতী। এই অবস্থায় সে আন্দোলনে নামে এবং শহীদ হয়ে যায়। তো তার মা সবাই মিলে যখন তার লাশ খুঁজছে, কোথাও পাচ্ছে না। সর্বশেষ আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে জানতে পারে যে এই ছবিটা, ছোট্ট একটা ছবি দেখানোর পরে, যে সম্ভবত রায়ের বাজারে তার ছেলের লাশটা দাফন করা হয়েছে। উনি গত ১০ দিন ধরে প্রতিদিন রায়ের বাজারে কবরের পাশে এসে দাঁড়ায়, কান্না করে, শুধু জানতে চায় এখানে এতগুলো কবরের মধ্যে কোন কবরটায় তার ছেলেটা শুয়ে আছে। সে তার নাতিটারে এসে সে কান্না করতেছিল যে আমার নাতিটারে আমি এসে কবরটা হাতে ছোঁয়ে বলতে চাই যে এইটা তোমার বাবার কবর। আমি আমার ছেলের জন্য একটু দোয়া করতে চাই। আমি সেইটা জানি না কোন কবরটা। তো আমরা সবাই আসলে কান্না করছিলাম যে আমাদের এরকম কত মা, কত বাবা, কত সন্তান চেয়ে আছে এই লাশগুলোর জন্য, জুড়েই নেই। এবং আপনারা জানেন যে লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে, স্পষ্ট পুড়িয়ে দেওয়া হয়েছে, লাশ ডাম্পিং করা হয়েছে ময়লার সাথে। বাট যেই লাশগুলোর খবর আছে সেই লাশগুলো তুলে এখনো লাশ শনাক্ত করা যায় নাই। এর থেকে কষ্টকর ব্যাপার আর কি হতে পারে? এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এটা হলো সরকারের সর্বপ্রথম ব্যর্থতা, যে আমাদের শহীদদেরকে এখন পর্যন্ত আমরা স্বীকৃতি দিতে পারি নাই। আহতদের জন্য চিকিৎসা তো দূরের কথা, আমরা একটা ডকুমেন্টেশন করতে পারি নাই। এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আইনের কথা যখন বলা হচ্ছে, আমি একটা কথা শুধু বলতে চাই, আইন ভাঙা হলো দুনিয়ার আরেকটা বড় আইন। আই রিপিট, এই যে আমরা ছাত্র জনতা, আমাদের ১৫০০ বেশি ভাই আইন ভেঙে জীবন দিয়েছে, এটাই তো সবচেয়ে বড় আইন। হাজার হাজার মানুষ অন্ধপঙ্গু হয়ে গেছে। যেই আইন ভাঙার ফলে আপনারা মন্ত্রী হলেন, উপদেষ্টা হলেন, আপনারা এখন মানুষকে আইন শেখান। এর চেয়ে মকারি আর কি হতে পারে? আমি স্পেসিফিকলি আজকে আমরা মিডিয়ায়ও বলেছি, আসিফ নজরুল স্যারের কাছে আমরা জানতে চাইবো যে মাহমুদুর রহমানকে জেলে যেতে হলো, অথচ আসিফ নজরুল স্যারই কিন্তু মিডিয়ায় এসে বললেন, প্রথম আলোর রোজিনা ইসলাম, যিনি সরকারি নথিপত্র চুরি করেছেন, আই রিপিট, সরকারের মামলায় বলা হচ্ছে, হাতে নাতে তাকে সচিবালয়ে ধরা হয়েছে, তাকে মামলা দেয়া হয়েছে। আসিফ নজরুল এসে নিজেই বক্তব্য দিলেন যে সেই মামলা প্রত্যাহার করেছে সরকার। তাহলে মাহমুদুর রহমানের মামলার বাদী কে? মাহমুদুর রহমানের মামলার বাদীও তো সরকার। সুতরাং কোনো ব্যক্তি যদি কারো বিরুদ্ধে মামলা করে আর তার যদি কনভিকশন হয়, তাহলে সেটা সরকার তুলতে পারে না, আমরা জানি ক্রাইসিস আছে। কিন্তু সরকার যেখানে নিজে বাদী, নিজে মামলা করে, সেই মামলা সরকারের তুলে নিতে কতক্ষণ লাগে? তার প্রমাণ, রোজিনা ইসলামের মামলা করেছে সরকার, তার মামলা তারা তুলে নিল, আইন উপদেষ্টা নিজে এসে বলল। এটা কি এই জন্য যে তিনি প্রথম আলোতে কলাম লিখছেন এবং তিনি যখন উপদেষ্টা থাকবেন না, সেই সুশীল পর্যায়টা তিনি যেন রক্ষা করতে পারেন,